হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট এবং ট্রান্সফার রিউমার নিয়ে কথা বলবো। সেই বিষয়গুলো নিয়ে নিজের ওপিনিয়ন্স এবং থটস শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওতে। বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটা বেশ ভালো লাগবে। তো প্রথমেই তিনটে ইম্পর্ট্যান্ট প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে তোমাদের আপডেট দেব, যেখানে প্রথম প্লেয়ারটা হচ্ছে টম অলড্রেড। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে মোহনবাগান হয়তো টম অলড্রেডকে রাখবে না। বেশ কিছু ফরেন ডিফেন্ডার মানে ফরেন সেন্টার ব্যাকের নামও কিন্তু শোনা যাচ্ছিল যারা মোহনবাগানে আসতে পারে, এরকম কিন্তু অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। তো ফাইনালি যাবতীয় জল্পনার অবসান হয়ে গিয়েছে এবং টম অলড্রেড তিনি আইএসএলেই থাকছেন এবং সবচেয়ে বড় কথা মোহনবাগান সুপার জায়েন্টেই কিন্তু তিনি থাকছেন 2025-26 মরশুমে। তার সাথে মোহনবাগান কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে, কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে টম অলড্রেডের সাথে এবং তিনি কিন্তু 2025-26 মরশুমটা মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজি দলেই থাকতে চলেছেন। সুতরাং বলাই যায় যে 2025-26 মরশুমে আবারও আমরা টম অলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজের যে জুটি সেন্টার ব্যাক পজিশনে, সেই জুটিকে কিন্তু আবারও দেখতে পেতে চলেছি। তো এই ব্যাপারটা কতটা ভালো হলো কতটা খারাপ হলো সেই নিয়ে যদি আমি কথা বলি, তো দেখো আমার মনে হয় একটা খুব ভালো ডিসিশন, খুবই ভালো ডিসিশন। কারণ টম অলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজের এই জুটিটা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল 2024-25 মরশুমে এবং মোহনবাগানের রক্ষণভাগকে তারা কিন্তু ভীষণভাবে হেল্প করেছিলেন এবং একটা দেওয়ালের মতো কাজ করেছিলেন এই দুটো প্লেয়ার। অ্যালবার্টো রড্রিগেজ তো থাকছেন, সেটা তোমরা জানোই, আমিও বলেছিলাম যে অ্যালবার্টো রড্রিগেজ থাকছেন 2025-26 মরশুমে। টম অলড্রেডও যে থাকছেন, এতে করে দুজনের মধ্যে যে বোঝাপড়াটা রয়েছে সেই বোঝাপড়ার ফায়দাটা কিন্তু মোহনবাগান 2025-26 মরশুমেও পাবে। এবং টম অলড্রেডের খেলা স্পেশালি আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল 2024-25 মরশুমে। হ্যাঁ, শুরুর দিকে কিন্তু তাকে কিছুটা স্লো লেগেছিল, তার খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল, সমালোচনা হয়েছিল, বাট যত টাইম এগিয়েছে টম অলড্রেড কিন্তু নিজের জাত চিনিয়েছেন এবং দুর্দান্ত ডিফেন্ডিং করেছেন। তো তাকে রেখে দেওয়াটা, তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করাটা আমার মনে হয় খুব ভালো একটা ডিসিশন নিয়েছে এনবিএসজি ম্যানেজমেন্ট, মোহনবাগান এসজি ম্যানেজমেন্ট। তো দেখা যাক কেমন হয়। একটা জায়গায় শুধু একটু চিন্তার ব্যাপার ছিল যে তার এজটা এখন 34। তো এই রকম একটা এজেড প্লেয়ার যার অলরেডি বয়স 34-35-এর কাছাকাছি, সেই রকম একটা প্লেয়ারকে কি মোহনবাগান রাখবে সেটা নিয়ে একটা চিন্তা ছিল। বাট আপাতত টম অলড্রেডকে তারা রেখে দিচ্ছে এবং তার উপরই ভরসা রাখছে। নেক্সট যে প্লেয়ারটির কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হয়েছে বলে শোনা যাচ্ছে তিনি হচ্ছেন পিভি বিষ্ণু। তো পিভি বিষ্ণুকে নিয়েও কিন্তু অনেক ধরনের কথা কয়েকদিনে উঠে এসছে যে মোহনবাগান তাকে নিতে পারে, কখনো শোনা গেছে মুম্বাই সিটি এফসি তাকে নিতে পারে। সোয়াপ ডিলের কথাও শোনা গিয়েছিল পিভি বিষ্ণুর সাথে মুম্বাই সিটি এফসির বিক্রম প্রতাপ সিংয়ের। তো আপাতত যা খবর, পিভি বিষ্ণুকেও ইস্টবেঙ্গল রেখে দিচ্ছে এবং তার সাথেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হয়েছে। পিভি বিষ্ণুর সাথে অলরেডি 2026-এর 31 মে পর্যন্ত কন্ট্রাক্ট তো ছিল ইস্টবেঙ্গল এফসির, বাট তার পরেও নাকি শোনা যাচ্ছে যে আরও 3টে মরশুমের নাকি কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে বা হচ্ছে পিভি বিষ্ণুর সাথে ইস্টবেঙ্গল এফসির ইবিএফসি দলের। তো ডেফিনেটলি একটা ভালো ডিসিশন আমি বলবো। পিভি বিষ্ণু একজন ভীষণ ট্যালেন্টেড, ভীষণ প্রমিসিং একজন প্লেয়ার। দেখা যাক কি হয়। এবং এখানে আর একটা কথা আমাকে বলতে হবে, আমি এই চ্যানেলেরই আগের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে পিভি বিষ্ণু মেনলি একজন রাইট উইঙ্গার। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়, ব্যাপারটা হচ্ছে 2024-25 মরশুমে পিভি বিষ্ণু রাইট উইং, লেফট উইং, রাইট মিডফিল্ড, লেফট মিডফিল্ড, এই সবকটা জায়গাতেই বেশ কয়েকটা করে ম্যাচ খেলেছেন। তো ব্যাপারটা অনেকটা ঘেঁটে গেছে। মেনলি তিনি লেফট মিডফিল্ডার, কিন্তু তিনি রাইট উইংয়েও দুর্দান্ত ফুটবল খেলেছিলেন 2024-25 মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে। তো তিনি রাইট উইংয়েও খেলতে পারেন, লেফট উইংয়েও খেলতে পারেন। তো এই যে কন্ট্রাক্ট এক্সটেনশনটা হলো পিভি বিষ্ণুর, আমার মনে হয় একটা ভালো ডিসিশন। তার বয়সটা খুব কম এবং এতে করে কি হলো যে এটুকু বোঝাই যাচ্ছে যে পিভি বিষ্ণু তো থেকে যাচ্ছেন ইস্টবেঙ্গলে এবং বিক্রম প্রতাপ সিংকে যদি ইস্টবেঙ্গল আনতে চায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আর হয়তো ওই সোয়াপ ডিলের ব্যাপারটা থাকবে না। সেক্ষেত্রে হয়তো বিক্রম প্রতাপ সিংকে আনতে গেলে ট্রান্সফার ফি দিয়েই আনতে হবে, একটা ভালো রকম ট্রান্সফার ফি দিয়েই আনতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি নেগোসিয়েশন চলবে। জানি না ইস্টবেঙ্গল এর পরে বিক্রম প্রতাপ সিংকে আনতে পারবে কিনা, কারণ মুম্বাই সিটি এফসি তারা কিন্তু পিভি বিষ্ণুকে চেয়েছিল
তো বিষ্ণুকে তারা পাচ্ছে না যদি কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গিয়ে থাকে ইস্ট বেঙ্গলের সাথে। তো আমার মনে হয় বিক্রম প্রতাপ সিংকেও ইজিলি ছাড়বে না মুম্বাই সিটি এফসি। তো ইস্ট বেঙ্গলের জন্য ডেফিনেটলি একটা ভালো জিনিস। এরপরে যদি তারা ট্রান্সফার ফি দিয়ে বিক্রম প্রতাপ সিংকে আনতে পারে তাহলে একটা দুর্দান্ত ব্যাপার কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য হবে। আপাতত বিষ্ণুর যে এক্সটেনশনটা হয়েছে কন্ট্রাক্টের, সেটাই আমার মনে হয় বেশ ভালোই হলো। ইস্ট বেঙ্গলের একটা প্রমিসিং প্লেয়ার, ভালো গতি রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু তার ম্যাচুরিটিটাও বাড়বে বলে আমি মনে করি। তো দেখা যাক বাকি কেমন বিষ্ণু খেলেন ইস্ট বেঙ্গলের হয়ে আগামী মরশুমগুলোতে। নেক্সট যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো তারও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে এবং তিনি খেলছিলেন বেঙ্গালুরু এফসিতে অর্থাৎ বিএফসি দলে, এবং শোনা যাচ্ছিল সেই প্লেয়ারটির দিকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ এমবিএসজির একটা নজর ছিল। লেফট ব্যাক পজিশনের প্লেয়ার নাওরেম রোশন সিং, তাকে মোহনবাগান নেওয়ার একটা চেষ্টা করছিল, বাট তার সাথে কিন্তু বিএফসি অর্থাৎ বেঙ্গালুরু এফসি কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে এবং 2029-এর 31শে মে পর্যন্ত তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড হয়েছে। এটা একটা বিরাট ব্যাপার। তো নাওরেম রোশন সিং বেঙ্গালুরু এফসিতেই থাকছেন আগামী কয়েকটা মরশুম এবং তাকে মোহনবাগানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, এটুকু বলে দেওয়াই যায়। তো নাওরেম রোশন সিংয়ের এই কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারটা ডেফিনেটলি বেঙ্গালুরু এফসির জন্য একটা ভালো ব্যাপার হলো আমার মতে, কারণ তিনি তো একজন খুব ভালো প্লেয়ার, ভালো কোয়ালিটির প্লেয়ার। তবে মোহনবাগান চেয়েছিল তাকে নিজেদের দলে আনতে, তো সেটা হয়তো হলো না। তো দেখা যাক মোহনবাগানের অন্য কোনো প্লেয়ারের দিকে কিন্তু এবার ডেফিনেটলি ফোকাস পড়বে এবং পড়েছে বলেও শোনা যাচ্ছে। সেই ব্যাপারে এই ভিডিওতেই পরবর্তীকালে কথা বলছি। তো এরপরে সরাসরি তিনখানা ট্রান্সফার রিউমার নিয়ে কথা বলবো। প্রথমে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন একজন সার্বিয়ান ফুটবলার, 30 বছর বয়স তার। প্লেয়ারটির নাম হচ্ছে ইভান মিলাডিনোভিচ। তিনি লাস্টলি খেলছেন ওই কাজাকস্তান প্রিমিয়ার লিগের একদম টপ ডিভিশন কাজাকস্তানের একটা ফুটবল দলে, এফসি টোবল বা টোবল কস্টানাই বলে একটা দলে, সেখানে তিনি খেলছেন। এবং এই প্লেয়ারটার বয়স যেমনটা বললাম 30 বছর। তিনি সেন্টার ব্যাক পজিশনে মেনলি খেলেন, পাশাপাশি তিনি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। তো শোনা যাচ্ছে এই প্লেয়ারটাকে নাকি দলে আনার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল এফসি অর্থাৎ ইবিএফসি দল, তার সাথে নাকি কথাবার্তা হচ্ছে। এবার এই ডিলটা যদি হয়, এটা একটা ট্রান্সফার রিউমারের জায়গাতেই রয়েছে, এই ডিলটা যদি হয় কেমন হবে সেটা এখন থেকে বলা যাচ্ছে না, তবে আমার মনে হয় ভালো ডিল হতে পারে। প্লেয়ারটার ফিজিক্যালিটিটা দুর্দান্ত, ফিজিকটা খুব ভালো, বেশ একজন লম্বা চওড়া ডিফেন্ডার, এরিয়াল বলে যথেষ্ট পারদর্শী বলে আমার মনে হয় এবং হাইটটা কিন্তু মারাত্মক, 6 ফুট 2 ইঞ্চি হাইট। তো একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারের যদি 6 ফুট 2 ইঞ্চি হাইট হয় তো দুর্দান্ত, বাট সেটাই তো শেষ কথা নয়। শুধুমাত্র একজন ভালো ফিজিকের প্লেয়ার হাইটটা খুব বেশি লম্বা চওড়া হলেই তো তাকে ভালো ডিফেন্ডার বলা যায় না। তিনি কেমন খেলবেন ইন্ডিয়ায় এসে, ইন্ডিয়ার ক্লাইমেটের সাথে কেমনভাবে মানিয়ে নেবেন, ইস্ট বেঙ্গল দলে যদি আসেন ইস্ট বেঙ্গলের কোচের সাথে কেমন তার সম্পর্ক হবে, কেমন তিনি নিজেকে মানিয়ে নেবেন ইস্ট বেঙ্গল দলে যদি আসেন, সেটাও কিন্তু দেখতে হবে যে তিনি কেমন এই সব কটা জিনিস ম্যানেজ করেন। তো ভালো ডিফেন্ডার আমার যতটুকু যা মনে হলো, বয়সটাও যে খুব বেশি তা নয়, 30 বছর বয়স, দেখা যাক কি হয়। নেক্সট যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটিকে নিয়ে প্রথমে শোনা গিয়েছিল যে মোহনবাগান খুব ইন্টারেস্টেড। প্লেয়ারটির নাম হচ্ছে মেহতাব সিং মুম্বাই সিটি এফসিতে খেলছিলেন এবং তার সাথে কিন্তু চুক্তি রয়েছে মুম্বাই সিটি এফসি 2026-এর 31শে মে পর্যন্ত চুক্তি রয়েছে। তো মোহনবাগান ইন্টারেস্টেড ছিল, তোমাদের এই চ্যানেলেরই আগের কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম আই গেস, তো হ্যাঁ বলেছিলাম। তো মেহতাব সিংয়ের প্রতি মোহনবাগান ইন্টারেস্টেড ছিল, এটা আমরা সবাই জানি, কিন্তু রিসেন্টলি শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল এফসিও কিন্তু ইন্টারেস্টেড এই মেহতাব সিংকে আনার ক্ষেত্রে। তো বাংলার দুই প্রধান ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে কিন্তু একটা টানাটানি চলছে বলা যায় এই মেহতাব সিংকে নিয়ে। ফাইনালি তিনি কোন জায়গায় যাবেন সেটা কিন্তু দেখতে হবে। তো দেখো, আমার মতে মেহতাব সিং যদি গেম টাইমের জন্য দেখেন যে একটু বেশি গেম টাইম তার দরকার, যদি তার মনে হয়, বা যদি তার মনে হয় যে তিনি একবার ইস্ট বেঙ্গলে খেলে গেছেন, তো ইস্ট বেঙ্গলে ফেরার যদি তার ইচ্ছে থাকে, সেক্ষেত্রে হয়তো তিনি ইস্ট বেঙ্গলে আসতে পারেন। বাট যদি মেহতাব সিং ভাবেন যে আমি এমন একটা ভালো দলে যাব, এমন একটা দলে যাব যে দলটা রিসেন্ট কিছু ইয়ার্সে প্রচুর সাকসেস পেয়েছে, একদম টপ দল এই মুহূর্তে ইন্ডিয়ার সাকসেসের দিক থেকে অ্যাটলিস্ট, সেই রকম একটা দলে যাব, তাহলে কিন্তু ডেফিনেটলি মেহতাব সিংয়ের প্রথম পছন্দ হবে সেখানে মোহনবাগান। তো দেখা যাক ফাইনালি কি হয়।
আপাতত যা মনে হচ্ছে ইস্টবেঙ্গল বা মোহনবাগান এই দুটো দলের মধ্যে কিন্তু মেহতাব সিং হয়তো আসবেন নেক্সট মরশুমে। দেখা যাক সেই দলটা কোন দল হয় আর কি। মোহনবাগানে এলে আমি বলবো মোহনবাগানের স্ট্রেংথ অনেকটা বাড়বে। মোহনবাগানের একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার দরকার রয়েছে বলে আমি মনে করি, কারণ তারা ACL 2 খেলবে, সেখানে এছাড়াও ISL খেলবে, এছাড়াও অনেক কটা টুর্নামেন্ট রয়েছে। তো তাদের যত স্ট্রেংথ বাড়বে তত ভালো হবে। এবং হ্যাঁ, অ্যালবার্টো রড্রিগেজ, টম অলড্রেড তারা তো থাকছেনই, পাশাপাশি যদি ভালো কিছু ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার থাকে তাহলে মোহনবাগানের যে বেঞ্চ স্ট্রেংথটা সেটা কিন্তু আরও বাড়বে। দীপেন্দু বিশ্বাসের কথা বলতে হবে, সেখানে ডেফিনেটলি তিনি রয়েছেন একজন উঠতি তারকা হিসাবে, বাট শুধুমাত্র দীপেন্দু বিশ্বাসের ওপর ভরসা করাটা আমার মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্ট এই মুহূর্তে চাইছে না। দীপেন্দু বিশ্বাস ডেফিনেটলি অসাধারণ খেলছেন, বাট তার পাশাপাশি একজন এক্সপিরিয়েন্স যদি ইন্ডিয়ান সেন্টার ব্যাক প্লেয়ার থাকে মোহনবাগানের দলে, তাহলে মোহনবাগানের দলের স্ট্রেংথটা অনেকটা বাড়বে। অপরদিকে ইস্টবেঙ্গলের কথা যদি বলি, ইস্টবেঙ্গলে আনওয়ার আলী রয়েছেন ইন্ডিয়ান সেন্টার ব্যাক হিসাবে, ফরেন সেন্টার ব্যাক প্লেয়ার ডেফিনেটলি ইস্টবেঙ্গল নেবে। তো তার পাশাপাশি যদি মেহতাব সিংকে তারা পেয়ে যায় তাহলে ডেফিনেটলি ইস্টবেঙ্গল আমার মনে হয় নিজেদের ডিফেন্সিভ পার্টটাকে বেশ কিছুটা মজবুত করতে সক্ষম হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ইস্টবেঙ্গলের ফুল ব্যাকে কিন্তু অনেকটা সমস্যা ছিল। মোহাম্মদ রাকিব বা নিশু কুমার বা যারা খেলেছেন লালচুংডুঙ্গা, তারা কিন্তু খুব একটা ভরসা দিতে পারেননি। 2024-25 মৌসুমেও কিন্তু আমরা সেটা দেখেছিলাম। তো মেহতাব সিং যদি আসেন তাহলে মেহতাব সিংকে তারা মানে ইস্টবেঙ্গল রাইট ব্যাক পজিশনেও খেলাতে পারে, তিনি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। সেক্ষেত্রে সেন্টার ব্যাক পজিশনে আনওয়ার আলীর সাথে একজন ফরেন ডিফেন্ডার খেলতে পারেন, সেরকমটাও হতে পারে। বা আনওয়ার আলীকে কোনো ম্যাচে বেঞ্চে রেখে মেহতাব সিংকেও খেলানো যেতে পারে কোনো ফরেন সেন্টার ব্যাকের সাথে। বা দুজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক নিয়েও ইস্টবেঙ্গল তাদের স্টার্টিং 11 নামাতে পারে। তো অনেক কিছু অপশন কিন্তু ইস্টবেঙ্গলের কাছে রয়েছে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় ইস্টবেঙ্গলে গেলে একটা গেম টাইম বেশি পাওয়ার সম্ভাবনা কিন্তু মেহতাব সিংয়ের থাকবে। বাকিটা দেখা যাক, মেহতাব সিংয়ের ওপর ফাইনালি সব কিছু ডিপেন্ড করছে যে তিনি কোন দলে যাবেন, কোন দলের অফারটা তার কাছে একটু বেশি ভালো মনে হবে। এবং শুধুমাত্র এখানে অফারের ব্যাপার নয়, তিনি কোনটা বেশি চাইছেন, ভালো মানে একদম একটা সাকসেসফুল দলে যেতে চাইছেন যে দলটা রিসেন্ট কিছু ইয়ার্সে প্রচুর ট্রফি জিতেছে, নাকি এমন একটা দলে যেতে চাইছেন যে দলে তিনি আগে খেলে গেছেন এবং যে দলে তিনি একটা চ্যালেঞ্জ নিতে পারবেন, সেই দলটাকে অন্যভাবে যাতে তুলে ধরা দেয় সামনের মরশুমে, সেরকম কোনো দলে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এই প্লেয়ারটাকে নিয়ে দুটো দলের কিন্তু একটা টানাটানি চলছে। তো আরও একটা প্লেয়ার যাকে নিয়েও কিন্তু এই ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে একটা টানাটানি চলছে, তিনি হচ্ছেন টেকচাম অভিষেক সিং। পাঞ্জাব এফসিতে তিনি ছিলেন এবং তার সাথে কিন্তু পাঞ্জাব এফসির এখনও চুক্তি রয়েছে, মানে কন্ট্রাক্ট রয়েছে 2026-এর 31শে মে পর্যন্ত। এই টেকচাম অভিষেক সিংয়ের সাথেও কিন্তু কন্ট্রাক্ট রয়েছে পাঞ্জাব এফসির। তো প্রথমে শোনা গিয়েছিল যে ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে দলে নিতে ইন্টারেস্টেড, এখন আবার শোনা যাচ্ছে যে মোহনবাগানও নাকি ইন্টারেস্টেড। এবং মোহনবাগানের ইন্টারেস্ট জন্মানোর একটা কারণ কিন্তু নাওরেম রোশন সিং হতে পারেন, যে নাওরেম রোশন সিংকে কিন্তু বেঙ্গালুরু এফসি রেখে দিচ্ছে এবং তার সাথে কিন্তু কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে। তো হতে পারে যে মোহনবাগান যেহেতু রোশন সিংকে পাচ্ছে না, সেই জন্যে হয়তো তারা টেকচাম অভিষেক সিংয়ের দিকে এবার নজর দিয়েছে। তো এই প্লেয়ারটা কোন দলে আসবেন সেটাও এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, দেখা যাক কি হয়। তবে টেকচাম অভিষেক সিং মাত্র 20 বছর বয়স, বেশ নজর কেড়েছেন বলা যায়। এবং সবচেয়ে বড় কথা, তিনি লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন, রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। এটা কিন্তু একটা কোচের জন্য, একটা দলের কোচের জন্য ভীষণ বড় একটা ব্যাপার, এমন একটা প্লেয়ার যে লেফট ব্যাক পজিশনেও ভালো খেলতে পারে, রাইট ব্যাক পজিশনেও ভালো খেলতে পারে এবং তার অ্যাটাকিং এবিলিটি, ডিফেন্সিভ এবিলিটি দুটোই কিন্তু যথেষ্ট ভালো। তো আমরা মোহনবাগানের কথা যদি আমি বলি স্পেসিফিক্যালি, তো মোহনবাগানের আশিস রায় রাইট ব্যাক পজিশনে রয়েছেন, ডেফিনেটলি সেখানে সৌরভ ভানওয়ালাও রয়েছেন। বাট যদি টেকচাম অভিষেক সিং মোহনবাগানে আসেন তাহলে কিন্তু আশিস রায়কে না খেলে কোনো ম্যাচে মোহনবাগান টেকচাম অভিষেক সিংকে খেলাতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। সুভাষিস বোসকে কোনো ম্যাচে সেন্টার ব্যাক পজিশনে খেলে লেফট ব্যাক পজিশনে টেকচাম অভিষেক সিংকে মোহনবাগান খেলাতে পারে। অনেক অপশানস কিন্তু মোহনবাগানের কাছে খুলে যাবে। অপরদিকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি বলি, ইস্টবেঙ্গলের তো আমি বললামই কিছুক্ষণ আগে যে সাইড ব্যাকের একটা সমস্যা ছিল। তো টেকচাম অভিষেক সিং যদি ইস্টবেঙ্গলে আসেন সেক্ষেত্রে তাকে ইস্টবেঙ্গল লেফট ব্যাক, রাইট ব্যাক যে কোনো পজিশনেই কিন্তু ইউজ করতে পারবে। তো দেখা যাক এখানে টেকচাম অভিষেক সিং কোন দলে যান, তবে তার জন্য কিন্তু একটা ভালো রকম ট্রান্সফার ফি এই দলগুলোকে দিতে হবে। সে তিনি যে দলেই মুভ করেন না কেন, সেটা ইস্টবেঙ্গল হোক, মোহনবাগান হোক
যে দলেই মুভ করেন না কেন। তো দেখা যাক ফাইনালি তেকচাম অভিষেক সিং কোন দলে আসেন, মেহতাব সিং কোন দলে আসেন। তো তোমরা ডেফিনেটলি এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও যে এই প্লেয়ারগুলোর মধ্যে স্পেশালি মেহতাব সিং এবং অভিষেক সিং, তেকচাম অভিষেক সিং, এই প্লেয়ার দুটোর মধ্যে কোন প্লেয়ার মোহনবাগানে বা কোন প্লেয়ার ইস্টবেঙ্গলে এলে তোমাদের ভালো লাগবে, বা দুজনেই যদি মোহনবাগানে আসেন বা দুজনেই যদি ইস্টবেঙ্গলে আসেন সেটা তোমরা কেমনভাবে দেখবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট এবং ট্রান্সফার রিউমার নিয়ে কথা বললাম, সেই ব্যাপারগুলো নিয়ে নিজের থটস এবং ওপিনিয়ন্স তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটার কমেন্ট বক্সে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।